যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ক তৃতীয় দিনের আলোচনায় আজ চূড়ান্ত ফয়সালার আশা বাংলাদেশের। ভারতের উপর অতিরিক্ত 25% কর আরোপের ঘোষণা ট্রাম্পের। ফ্যাসিবাদের সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বিচারের আগে ডাকসু নির্বাচনে আপত্তি ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের একাংশের। অন্যরা বলছেন বিচার আর ডাকসু এক বিষয় নয়। সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী। হামাসকে অস্ত্র সমর্পণের পূর্ব শর্ত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আশা করেছেন এই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের শুরুতেই তিনি এই মন্তব্য করেন। আমাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি কি বিষয়ে আমরা একমত হয়েছি সেটি, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি কি অঙ্গীকার করা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই আসলে বাস্তবায়নের প্রশ্নটা উঠেছে, যেটা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক আলোচনা আজ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হবে। আজই চূড়ান্ত ফয়সালা হবে বলে আশাবাদী বাংলাদেশ। সমঝোতা না হলে আগামীকাল আগস্টের প্রথম দিনেই ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চ, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর। এর সঙ্গে এই দলের প্রথম দিনের আলোচনা হয় বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত 12:30 থেকে ভোর 5:30 পর্যন্ত। দ্বিতীয় দিনের আলোচনা হয় বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। এদিকে ভারতের উপরে অতিরিক্ত 25% কর আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার পণ্য আমদানিতে 15% করের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করেছেন তিনি। বুধবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। আগামীকাল থেকে দেশ দুটির উপর এই নতুন শুল্ক নীতি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে $100 বিলিয়ন জ্বালানি পণ্য ও গ্যাস কিনবে দক্ষিণ কোরিয়া। এছাড়া দেশটি কোনো রকম আমদানি শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে পণ্য নেবে। এই চুক্তিতে রাজি না হলে কোরিয়ার উপর 25% কর আরোপ হবে। কোরিয়ার প্রকল্পগুলোতে $350 বিলিয়ন বিনিয়োগে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনায় ভারতের উপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত চলাকালীন ওই দেশ থেকে অস্ত্র কিনে ভারত বড় ভুল করেছে, এজন্য দেশটিকে জরিমানা গুনতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্য সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রদল বলছে, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক কর্মচারীদের বিচার না করে ডাকসু নির্বাচন ছাত্রদের জন্য কল্যাণ হবে না। ছাত্রদলের এই বক্তব্যে সায় দিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ। তবে তাদের এই মতের সাথে দ্বিমত পোষণ করেছেন বেশিরভাগ সংগঠনের নেতারা। তারা বলছেন, জুলাই গণহত্যার বিচার আর ডাকসু এক বিষয় নয়। এদিকে ছাত্র শিবির জানিয়েছে তারা জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে। নিয়াজ মাকদুমের রিপোর্ট। 6 বছর পর আবার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডাকসু নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই নড়ে চড়ে বসেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা কতটা কল্যাণকর হবে সে বিষয়ে সন্দিহান তিনি। আওয়ামী লীগ দোষী শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে। ছাত্র ইউনিয়নের মতো অনেকটা ছাত্র দলের মতো পাশাপাশি শিবিরের নির্বাচনে অংশগ্রহণের সুযোগের বিরোধী তারা। আজকে যদি ইসলামী ছাত্র শিবিরের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ধারণাকে তারা সম্মান করত, মুক্তিযুদ্ধকে সম্মান করতো, আমাদের কোনো আপত্তির জায়গা থাকতো না। ছাত্রলীগকে যেমন আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছি, আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু ইসলামী ছাত্র শিবিরকেও আমরা বলছি যে তারাও এক ধরনের সন্ত্রাসী সংগঠন এবং তারা গণহত্যার দোষর। ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের চিন্তা ভাবনার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি SM ফরহাদ। অ্যালার্মিং হইল কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ। আর একটু অন্যভাবে বললে দেউলিয়ায়িত্বের বহিঃপ্রকাশ। ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, আমরা নিশ্চয় জোটবদ্ধ হওয়ার ব্যাপারেই চিন্তা করছি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সহ অবস্থান বিগত সময়ের চেয়ে অনেক ভালো। ছাত্র সংগঠনের নেতৃত্ব তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখন আওয়ামী লীগের দোসররা আছে, শিক্ষকদের ভিতরে আওয়ামী লীগের দোসররা আছে, তাদের বিচার হয় নাই, হলে হলে ছাত্রলীগ আছে। এই বিচার কে করবে ভাই? সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এর অনেকেই, শিক্ষকদের অনেকেই, প্রবেশদের অনেকেই তো যেই দল করে সেই দলের রেজুল ভিত্তিক ছাত্র সংগঠনই তো আসলে তারা, তো ওনারাই তো ওনাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা করতেছেন। এখন পর্যন্ত যারা দায়িত্বে এসেছেন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনোভাবে ছিলেন, তারা একটা সুন্দর ডাকসু আমাদেরকে উপহার দিতে পারবেন। বিশেষ করে যে নির্বাচন কমিশনটা গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশনের সাদা দলের আধিক্য থাকলেও আমরা এটাকে প্রশ্ন রাখতে চাই, এটা যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না করে। ডাকসুর পরিবেশ অনুকূলে নয়, আমরা তাদেরকে বলতে চাই আপনাদের জন্য রাজনীতি না। যদি বাংলাদেশের রাজনৈতিক স্রোতধারাকে আবারও গণমুখী করতে হয়, জনমুখী করতে হয়, মানব জাতির জন্য কল্যাণমুখী করতে হয়, তাহলে ইনশাআল্লাহ ডাকসুর বিকল্প আমরা অন্য কিছু দেখছি না। 2019 সালের মার্চে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে ভিপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুরুল হক নূর। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কানাডা, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি প্রশ্রয় বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর বুধবার এই ঘোষণা দিল কানাডা। তবে স্বীকৃতি পেতে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং এই গোষ্ঠীকে বাদ দিয়ে আগামী বছরের মধ্যে গাজায় নির্বাচন আয়োজন করতে হবে বলে শর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী কার্নি। এছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় সংস্কার আনতে বলেছেন। তিনি বলেন, গাজায় সহিংসতা বন্ধে ইসরায়েলের সাথে আলোচনাই যথেষ্ট বলে মনে করেছিল কানাডা, কিন্তু এই পদ্ধতিটি আর কার্যকর হবে না বলে মনে করছেন তিনি। অবশ্য এই স্বীকৃতি গাজায় চলমান হত্যাকাণ্ড বন্ধে ও পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী। গেল মঙ্গলবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী কার্নিকে আহ্বান জানান কানাডার প্রায় 200 জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। চিঠিতে বলা হয়, গাজায় ইসরায়েলের সহিংসতা কানাডার স্বার্থ ও মূল্যবোধের বিরোধিতা করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।